আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। সংসদের নিম্নকক্ষে প্রচলিত নিয়ম আর উচ্চ কক্ষে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনে বিশেষজ্ঞদের সুপারিশ, সরকারের সুচিন্তিত সিদ্ধান্ত প্রয়োজন মন্তব্য। গণঅভ্যুত্থানের খুনিদের বিচার ও সংস্কারের পর নির্বাচন দাবি জামায়াতের, প্রশাসনিক কু করতে দেয়া হবে না হুঁশিয়ারি। এবং কুমিল্লায় ধর্ষণ, নির্যাতন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়ানোর মূল হোতা গ্রেপ্তার, ভুক্তভোগী নারীকে আগে থেকেই উত্ত্যক্ত করার তথ্য। Primacy inbuilt. German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermex. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং যাচ্ছে পুরো সংবাদে। আনুপাতিক পদ্ধতির নির্বাচন বাংলাদেশে পরিচিত নয়, এ সংক্রান্ত কোনো আইনও নেই। তাই আপাতত সংসদের নিম্নকক্ষে বর্তমান প্রচলিত নিয়মেই নির্বাচন করা উচিত বলে মনে করেন বিশ্লেষকরা। তবে উচ্চকক্ষে সংখ্যানুপাতিক পদ্ধতি ব্যবহার করা যেতে পারে বলে মনে করেন তারা। বলছেন এ বিষয়ে সরকারের সুচিন্তিত সিদ্ধান্ত প্রয়োজন। নাজিব বেগ জানাচ্ছেন। রাজনৈতিক দলগুলো দুকক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ গঠনের পক্ষে একমত হয়েছে। তবে জামায়াতে ইসলামী সহ ইসলামপন্থী দলগুলো সংসদের দুকক্ষের জন্যই আনুপাতিক প্রতিনিধিত্বের প্রস্তাব করেছে। এই দাবিতে গত সপ্তাহে সমাবেশ করেছে ইসলামী আন্দোলন। তবে এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিএনপি এবং তার মিত্ররা। নিম্নকক্ষে বিদ্যমান সরাসরি ভোটের ব্যবস্থা বহাল রাখা এবং উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্বের পদ্ধতির প্রস্তাব করা হয়েছে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে। বিশ্লেষকরা বলছেন নিম্নকক্ষে আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন করতে হলে মানুষকে বিষয়টি আগে বোঝাতে হবে। ম্যাক্সিমাম মানুষের কাছে যে পিয়ার পদ্ধতিটা কেমন, এতে বা কতটা বেনিফিট আছে বা এটাতে কি ভালো দিক আছে, আসলে মানুষের এই পরিচিতিটা মানুষের কাছে আগে পরিচিত হওয়া দরকার। সিস্টেমটা সম্বন্ধে মানুষ যদি আস্থার জায়গাটা পায় তখনই সেই সিস্টেমটা নিয়ে আগানো উচিত। পিয়ার পদ্ধতি চালু করার আগে তাহলে আমাদের কী করতে হবে? নিশ্চয় আইন তৈরি করতে হবে। আমাদের সে আইন নাই, আইনটা তো হুটপাট করে তৈরি হয় না। অন্য সব বিষয়ের মতো নির্বাচন পদ্ধতি নিয়েও আলোচনা করে দলগুলোকে ঐক্যমত্যে আসতে হবে বলে মনে করেন বিশ্লেষকরা। পরীক্ষামূলকভাবে যদি আমরা উচ্চকক্ষে এই ব্যবস্থাপনার দিকে আমরা যেতে পারি, আর নিম্নকক্ষের যেটি আছে আমাদের দেশের যে ট্রেডিশন এবং গণতন্ত্রে বহুল চর্চিত যে পদ্ধতি, সেই পদ্ধতিটাই আমরা সংখ্যাধিক্যের বা সংখ্যাগরিষ্ঠের যে পদ্ধতি সেটাই আমরা যদি অনুসরণ করি তাহলে এটি আপাতত একটা সমাধান হতে পারে। এগুলো আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা সমাধান হতে পারে এবং সরকারেরও এই ব্যাপারে সময়োচিত একটা হস্তক্ষেপ লাগবে এই বিষয়গুলোকে নিষ্পত্তি করার ক্ষেত্রে। তবে ভবিষ্যতের জন্য আনুপাতিক পদ্ধতি নিয়ে কাজ করা যেতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। অতীতে আমাদের দেশে মানুষ কোনো সময় এ সম্পর্কে জানাই নাই। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। আবারও ভুয়া নির্বাচনের আলামত দেখা যাচ্ছে উল্লেখ করে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, যে কোনো মূল্যে পাতানো নির্বাচনের ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। বিকেলে রংপুর জেলা স্কুল মাঠে জনসভায় গণঅভ্যুত্থানের খুনিদের বিচার ও সংস্কারের পর ভোটের দাবি জানিয়ে তিনি বলেন, নির্বাচনে প্রশাসনিক কু করতে দেয়া হবে না। জামায়াত নেতারা ইসলামী দলগুলোর ঐক্যের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। রংপুর থেকে রাসেল জামাদ্দারের ক্যামেরায় তাফহিমুল ইসলামের রিপোর্ট। দেড় যুগ পর রংপুরে জামায়াতে ইসলামের জনসভায় ঢল নামে জনতা। রংপুর জেলা স্কুল মাঠ পরিণত হয় জনসমুদ্রে। জেলা স্কুল মাঠের পাশাপাশি আশেপাশের কয়েক কিলোমিটার সড়কে অবস্থান নেয় জামাতের নেতাকর্মীরা। সমাবেশের শুরুতে উত্তরে 33 আসনে জামাতের মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়। জামাত নেতারা বলেন, ইসলামী শক্তির ঐক্যের মাধ্যমে দেশে শান্তি ও সুবিচার প্রতিষ্ঠা পাবে। জামাত শিবির নিষিদ্ধ করেছে, আমাদের নেতাদের ফাঁসি দিয়েছে এবং আমাদের দাড়িপাল্লাকেও তারা
বাতিল করে দিয়েছিল। মহান আল্লাহ আমাদের সব কিছু ফিরিয়ে দিয়েছেন। আমরা আজহার ভাইকে পেয়েছি, নিবন্ধন পেয়েছি, প্রতীক পেয়েছি, আর যে শহীদদের আমরা হারিয়েছি আমাদের দুঃখ নেই, আল্লাহর কাছে আমরা তাদের হাদিয়া হিসেবে পেশ করেছি। সৎ লোকের শাসন, আল্লাহর আইন সৎ লোকের শাসনের মাধ্যমেই বাংলাদেশ সার্বিকভাবে মুক্তি পাইতে পারে। আসুন আমরা সেই আগামী দিনে আল্লাহর আইন সৎ লোকের শাসনের আন্দোলনের সবাইকে আমরা এগিয়ে আসার আহ্বান জানাই। সমাবেশে জামাতের আমির বলেন, হাসিনা স্বৈরাচার হটানোর মানুষ এদেশে আর কোনো ফেসিবাদ মেনে নেবে না। আগামী নির্বাচনকে সামনে রেখে বহু ধরনের ষড়যন্ত্র আমরা লক্ষ্য করছি, বহু ধরনের কথাবার্তা ময়দানে শুনতে পাচ্ছি, বহু ধরনের ইঞ্জিনিয়ারিং এর আলামত বুঝতে পারছি। আমরা সবাইকে স্মরণ করিয়ে দেই, এই শেখ হাসিনা, তার হাতে সকল বাহিনী ছিল, দুর্দণ্ড প্রতাপ ছিল, জায়গায় জায়গায় নিজের লোক বসিয়েছিল, ক্যাডার মাস্তানদের দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিল। জনগণের বিস্ফোরণ যখন হয়েছে তখন কি তাকে আর কেউ রক্ষা করতে পেরেছে? তাহলে যেই জনগণ এত মূল্য দিয়ে একটা পরিবর্তন এনেছে, সেই জনগণ আরেকটা ফেসিবাদ কায়েম করতে দিবে না। নির্বাচনের সময় কেউ যেন অপকর্ম করার সুযোগ না পায়, সেজন্য যুবকদের তৈরি থাকার আহ্বান জানান জামাতের আমির। জামাতের নেতারা বলছেন, গত 15 বছর তারা বৈষম্যের শিকার হয়েছে। আগামীর নতুন বাংলাদেশে তারা যদি ক্ষমতায় যায়, সেক্ষেত্রে উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চল বলে কোনো বৈষম্য থাকবে না। সম অধিকার বাংলাদেশ গড়ার প্রত্যয় জানিয়েছেন জামাতের নেতারা। রংপুরের জেলা স্কুল মাঠ থেকে তাফহিমুল ইসলাম, চ্যানেল আই। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদ হওয়ার আগে নির্বাচন নিয়ে ভাবছে না তার দল। চ্যানেল আইকে তিনি বলেন, নির্বাচনের বিষয়ে এখনো সিদ্ধান্ত না নিলেও সাংগঠনিক কাজ করছে এনসিপি। নতুন দল হিসেবে নির্বাচনের জন্য নিজেদের তৈরি করা বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন নাহিদ ইসলাম। তাফহিমুল ইসলামের আরও একটি রিপোর্ট। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে জন্ম নেওয়া রাজনৈতিক দল এনসিপি এরই মধ্যে 34 জেলায় 190 উপজেলা ও 5 মহানগরে কমিটি ঘোষণা করেছে। এছাড়া 14টি বিভিন্ন সেল এবং 10টি উইং গঠন করেছে এনসিপি। 22 জুন রাজনৈতিক দল হিসাবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছে দলটি। সারা দেশে কর্মী সংগ্রহের জন্য চলছে গণসংযোগ ও পথযাত্রার মতো কর্মসূচি। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলছেন, অভ্যুত্থানের পর শুধু নির্বাচন নয়, রাজনৈতিক দল গঠন করাও চ্যালেঞ্জিং। নতুন দল হিসেবে আমাদের তো অবশ্যই সময় লাগবে নিজেদেরকে সংগঠিত করার, তৃণমূলে যাওয়ার। সেটা তো অবশ্যই আমাদের জন্য চ্যালেঞ্জিং, শুধু নির্বাচন না। এই পরিস্থিতিতেও রাজনৈতিক দল গঠন করা আসলে কষ্টকর, চ্যালেঞ্জিং, এবং সেই চ্যালেঞ্জ নিতে আমরা প্রস্তুত। আমরা সেটার জন্য কাজ করতেছি। আগামী নির্বাচনে এনসিপি জোটে নাকি এককভাবে অংশ নেবে এখনো সিদ্ধান্ত হয়নি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদের পরেই নির্বাচন নিয়ে ভাববে তার দল। জুলাই সনদ হওয়ার পরে আমরা আসলে নির্বাচনের বিষয়টা নিয়ে কথা বলবো। নির্বাচনের সেটা তারিখ, নির্বাচন সম্পর্কিত যে কোনো কিছু, জোট বা সেরকম কোনো কিছু কথা আমরা ভাবি না। আমরা নিজেদেরকে আগে সংগঠিত করছি আমরা, এবং আমাদের যেহেতু নতুন একটা দল, আমরা নতুনভাবেই সবার থেকে আলাদা করে নিজেদেরকে জনগণের সামনে উপস্থাপন আসলে করতে চাই। এনসিপির আহ্বায়ক জানান, জেলা থেকে উপজেলা, ইউনিয়ন ও পাড়া মহল্লায় ছড়িয়ে যাওয়া এখন জাতীয় নাগরিক পার্টির মূল কাজ। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। সংবিধান ছুঁড়ে ফেলার কথা বললেই তা বাতিল হয়ে যায় না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেছেন, সংবিধান সংশোধনের মাধ্যমে সংযোজন বিয়োজন করা গণতান্ত্রিক ধারাবাহিকতা। নয়াপল্টনে দলের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী আরও বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে সুষ্ঠু নির্বাচন দিলেই বোঝা যাবে জনগণ কাদের পক্ষে। বিএনপি থেকে বহিষ্কৃতদের যারা পুনরায় দলের কর্মসূচিতে অংশ নেবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। হঠাৎ করে কে কিছু বলল বা সেটা নিয়ে তাদের অভিমত কি দিল সেটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, কিন্তু আমরা আমাদের মত এর আগে বারবার আমরা বলেছি যে প্রয়োজনীয় সংস্কার করে যে অবাধ সুষ্ঠু নির্বাচনটা তাড়াতাড়ি দিন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে জনগণ কার পক্ষে। কুমিল্লার মুরাদনগরে এক নারীকে ধর্ষণের ঘটনায় নিপীড়ন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে দেওয়ার মূল অভিযুক্ত শাহপরানকে কুমিল্লার বুড়িচং থেকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার রাজধানীতে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, ধর্ষণের ঘটনার মূল অভিযুক্ত ফজর আলী ও শাহপরান ভুক্তভোগীকে আগে থেকেই উত্তপ্ত করত। শহীদুল্লাহ রাজু জানাচ্ছেন।
কুমিল্লার মুরাদনগরে ২৬শে জুন রাতে যৌন নির্যাতনের শিকার হন এক নারী। সে সময় কয়েকজন তার ভিডিও ধারণ ও শারীরিকভাবে নির্যাতন করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। র্যাব জানিয়েছে, ফজর আলী ও শাহপরান নামে দুই ভাই দীর্ঘদিন ধরে ভুক্তভোগীকে উত্ত্যক্ত করত। ধর্ষণের ঘটনার মূল অভিযুক্ত ফজর আলী গ্রাম্য সালিশে তার ছোট ভাই শাহপরানকে মারধর করে। শাহপরান তার বড় ভাইয়ের উপর প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজতে থাকে। ঘটনার দিন শাহপরানের নির্দেশনায় অন্য আসামিরা ভুক্তভোগী ও ফজর আলীকে নির্যাতন ও ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। ফজর আলী যে কিনা ধর্ষক হিসাবে অ্যারেস্টেড, সে এই ভিকটিমের মাকে সুদের বিনিময়ে 50,000 টাকা ধার দেয়। সো সেই ধারের টাকা আদায় করার জন্যই মাঝে মাঝে তাদের বাসায় যেত। ঘটনার দিনও তেমনি এই টাকা আদায়ের সূত্র ধরেই তিনি ওই বাসায় গিয়েছিলেন রাতের বেলা, এবং এইটা শাহপরান জানতো যে ওই দিন সে যাবে। সে প্রেক্ষিতে শাহপরান তার লোকজন সেট করে দেয় যে এরকম এই টাইমে যাবে, তোমরা যদি তাকে ধরতে চাও ধরতে পারো। ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে র্যাব। একটা গ্রুপ অফ পিপলকে সে বলে, এবং এটা নিয়ে সে একটা মেসেজও দেয়। সেই মেসেজটাও আমাদের কাছে আছে ইমোর মাধ্যমে, যে একজনকে এখানে আরেকজন, আমরা ইসের স্বার্থে বলছি না, সে এখনও অ্যারেস্টেড হয় না, আমরা তার বিরুদ্ধে কাজ করছি, নামটা বলছি না, তাকে একটা মেসেজ দিয়েছে, সেই মেসেজের স্ক্রিনশটও আমাদের কাছে আছে। ওই ঘটনায় মুরাদনগর থানায় মামলা করেন ভুক্তভোগী নারী। শাহপরানকে গ্রেপ্তারের আগে মূল অভিযুক্ত ফজর আলী এবং ভিডিও ধারণ ও সরবরাহের অভিযোগে 4 যুবককে গ্রেপ্তার করে পুলিশ। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে নানা আয়োজনে শহীদদের স্মরণ করেছে গণসংহতি আন্দোলন। আয়োজনে শহীদ পরিবারের সদস্যরা বলেছেন, জুলাইয়ের চেতনা ধারণ করে শান্তিপূর্ণ দেশের স্বপ্ন দেখেন তারা। মিথিলা নাজনীন জানাচ্ছেন। জুলাই গণ অভ্যুত্থান স্মরণে গণ অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষা ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি শিরোনামে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মিলন আয়োজন। গণসংহতি আন্দোলনের আয়োজনে অংশ নেয়া শহীদ পরিবারের সদস্যরা বলেন, জুলাই গণ অভ্যুত্থানকে পাশ কাটিয়ে যদি আবারও কেউ স্বৈরাচারী হয়ে ওঠার চেষ্টা করেন, তবে তারা যেন অতীত থেকে শিক্ষা নেয়। আমরা একটা সুষ্ঠু বাংলাদেশ চাই। যারা বাংলাদেশে পরবর্তীতে যারা ক্ষমতা আসবেন, তারা এমন কোনো কাজ করেন না যেটা হাসিনা করে গেছে। জুলাই কিন্তু আস্তে আস্তে মুছে যাচ্ছে, সবাই আবার ভুলে যাবে যার যার জায়গা থেকে, কিন্তু আমরা কিন্তু কখনো ভুলবো না, কারণ আমার ওই জায়গাটা ফাঁকাই থাকবে। তারা যেন শহীদের সম্মানটা, মর্যাদাটা, স্বীকৃতি এটা দেয়। জুলাই শহীদ পরিবারের পাশাপাশি আহতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান জুলাই যোদ্ধারা। আজকে আমাদের রক্তে বসে আমাদেরকে এখানে রেখে আপনারা করছেন পাইকারা, আপনারা জুলাই শপথ দিতে কষ্ট হচ্ছে। হয়তো ফেস ভ্যালু যে কিছু শহীদ পরিবার আছেন তাদেরকে নিয়ে তারা রাজনৈতিক দলটা চালায়া যাচ্ছেন, তো এমনও অনেক পরিবার আছে তাদের প্রায় খবর নেওয়া হয় না। যারা এখনো দেশে আছে এবং শুনতেছি এরা এখন বহাল তবিয়তে চাকরিতে আছে, কেন এদেরকে ধরতেছে না? লাল জুলাইয়ের চেতনা শুধুমাত্র কিছু দিবসের মাঝে সীমাবদ্ধ না রাখার আহ্বান শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। চলে যাচ্ছে সংবাদের পরবর্তী অংশে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির বলেছেন, স্মরণকালের ভালো নির্বাচন করতে চায় অন্তর্বর্তীকালীন সরকার। ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবেন। জামালপুরের মাতারগঞ্জ উপজেলার তারতাপাড়ায় জামালপুর 1 গ্যাস অনুসন্ধান কূপ খনন কার্যক্রম পরিদর্শনের আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি বাপেক্স আয়োজিত কার্যক্রমে উপস্থিত ছিলেন পেট্রো বাংলার চেয়ারম্যান রেজানুর রহমান, বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ ফজলুল হক সহ অন্যরা। প্রধান উপদেষ্টা বলেছেন যে আমরা একটা সব স্মরণকালের সবচেয়ে ভালো নির্বাচন করতে চাই। ভালো নির্বাচন মানে কি, আপনি যে ভোটার ভোট দিতে যাবেন তিনি ভোট দিতে পারবেন, বিভিন্ন প্রার্থী যারা পোলিং এজেন্ট তারা ওখানে থাকতে পারবেন, এবং যারা হবে কি বলে যে ভোটের পরে এটা একটা সবার সামনে উন্মুক্তভাবে ভোটের গণনা হবে, এবং যেই আসুক, আমরা তো কোনো দলের না, সমর্থক না, তো সুতরাং যেই আসুক আমরা তাকে স্বাগত জানাবো। কিন্তু এইটা যদি আমরা করতে না পারি তাহলে কিন্তু আমাদের সামনে ভবিষ্যৎ খুব খারাপ হবে। এর সাথে সংবাদে নিয়ে নিচ্ছে খানিকক্ষণের বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব।
মার্কিন প্রতিনিধি পরিষদও ট্রাম্পের বিগ বিউটিফুল বিল পাস, আরও হাজারো অভিবাসীকে বিতরণের পরিকল্পনা বাস্তবায়নে অধিকার কর্মীদের আশঙ্কা। বিরতির পর আমন্ত্রণ আরও একবার। বাজারে মাছের দাম নিয়ে অসন্তুষ্ট ক্রেতারা। বিক্রেতারাও স্বীকার করছেন দাম বেশি, তবে কারণ বলতে পারছেন না তারা। চাল, ডিম আর ব্রয়লার মুরগির দাম নাগালের মধ্যে। রাজধানীর কাঁচা বাজার ঘুরে আরও জানাচ্ছেন মির্জা ইমতিয়াজ। ছোট ছোট ইলিশও বিক্রি হচ্ছে 1500 টাকার ওপরে। পাশাপাশি সব ধরনের নদীর মাছই মানুষের নাগালের বাইরে। এই চিত্র দীর্ঘদিনের। রাজধানীর বাজারে পাঙাশ আর তেলাপিয়া ছাড়া সব মাছেরই দাম বেশি। মাঝারি মানের চাষের মাছের দামও গড়ে 500 টাকা কেজির বেশি। রুই মাছ ধরেন 400 টাকা, 430, কাতল মাছ 500, ওই কাঁকড়া বেশি 350। শিং মাছ 400 টাকা, মাগুর মাছ 500 টাকা, বাইলা 750 টাকা, 400 টাকা ছোট বাইশা। এটা রুই মাছ বা দেশিটা হলো 650 টাকা কেজি, 4 কেজি সাইজ। বোয়াল মাছ 700 টাকা কেজি, নদীর পাঙ্গাস 800, আর আইন মাছ আপনি নিতে পারবেন 1000 টাকা কেজি, আর পুঁটি মাছ 800, আর আমরা পাবদা মাছ 600, শিং মাছ 600, মাগুর মাছ 600, আর বাইম মাছ 900 টাকা কেজি। এগুলি আরও সহনীয় হওয়া উচিত ছিল, কিন্তু বাজারে সাপ্লাই আছে প্রচুর, সেই অনুপাতে দাম কমা উচিত ছিল। বিক্রেতারাও স্বীকার করছেন দাম বেশি, কিন্তু কেন তা বলতে পারছেন না তারাও। আগে থেকে অনেক দাম বেড়ে গেছে, যে কোনো মাছ 100-200 টাকা কেজি দিতে পারছে। আগে বাগদা বেচতে আমরা 800, এখন বেশি 1000। এরপরে কাতল আগে বেশি 400, 450, এখন 500-র উপরে কিনা, এখন বেচতে 550-600। বেশিরভাগ মাছের কেজি যেটা 300 টাকা হওয়া উচিত সেটা 500 টাকা বিক্রি করছে, নাগালের বাইরে মাছ। বর্ষায় নানা কারণে সবজির দাম বাড়ে, তাই কিছুটা অসন্তোষ থাকলেও সবজির দাম নিয়ে ক্রেতাদের বড় কোনো অভিযোগ নেই। সব সবজির দামই 10 টাকা 20 টাকা বাড়তি। বৃষ্টির ভিতরে আমদানি কম, দাম বাড়তি। এমনি শাক সবজি এগুলোর দাম অনেক কমে গেছে, যা মনে করেন কল্পনার বাইরে, কিন্তু মাছের দাম কমে নাই। বাজারে লেবু পাওয়া যাচ্ছে কম দামে, স্থিতিশীল আছে পেঁয়াজ, আলু, রসুন, আদার দাম। মুরগি এবং ডিমও বিক্রি হচ্ছে সহনীয় দামে। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, ঢাকা। নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। রাজনৈতিক যুদ্ধের পর মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদে 4 ভোটের ব্যবধানে ট্রাম্পের বিগ বিউটিফুল বিল পাশ হয়েছে। এদিকে ট্রাম্পের জন্য বড় জয় হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বিলে কর এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বরাদ্দ কমানো সহ সেনাবাহিনীর সক্ষমতা বাড়ানো এবং অভিবাসন নিয়ন্ত্রণে খরচ বাড়ানোর কথা বলা হয়েছে। তবে আইএমএফ জানিয়েছে বিলটি যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি কমানোর উদ্যোগের সম্পূর্ণ বিপরীত। অভিবাসী অধিকার কর্মীদের আশঙ্কা, এই বিলের অর্থেই আরও হাজার হাজার অভিবাসীকে আটক ও বিতাড়নের পরিকল্পনা বাস্তবায়ন করবে ট্রাম্প প্রশাসন। 4 জুলাই মার্কিন স্বাধীনতা দিবসে হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে বিলটি সই হবে। আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। ছুটির দিনে রাজধানীতে সাংস্কৃতিক আয়োজনের খবর জানাচ্ছেন যাযাবর মিন্টু। লালমাটিয়ার ভূমি গ্যালারিতে শুরু হয়েছে শিল্পী মাহমুদুর রহমান দীপনের তৃতীয় একক চিত্র প্রদর্শনী। দ্য মোমেন্টস শীর্ষক প্রদর্শনী উদ্বোধন করেন ইমেরিটাস অধ্যাপক ও বরেণ্য চিত্রশিল্পী রফিকুন নবী। বিশেষ অতিথি ছিলেন নন্দিত অভিনেত্রী জয়া আহসান। 12 দিনের প্রদর্শনীতে শিল্পীর 54টি চিত্র প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনী চলবে 15 জুলাই পর্যন্ত। দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বন্ধন। বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য অধ্যক্ষ শামীমা আক্তার, শিল্পী মানিক রহমান, কবি ও কণ্ঠশিল্পী হাসান মাহমুদকে সম্মাননা প্রদান করা হয়। ব্র্যাক ব্যাংক সমকাল সাহিত্য পুরস্কার 2020 পেয়েছেন অনুবাদক আমিনুল ইসলাম ভূঁইয়া, লেখক ও প্রচ্ছদ শিল্পী ধ্রুব এস এবং তরুণ সাহিত্যিক উম্মে ফারহানা। এছাড়া খ্যাতনামা লেখক হাসনাত আব্দুল হাইকে আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করা হয়েছে। এটি ছিল ব্র্যাক ব্যাংক সমকাল সাহিত্য পুরস্কারের 13তম আসর। সাহিত্য সাধক ও চিন্তাবিদ আহমদ সফার 82তম জন্মবার্ষিকী পালন করেছে আহমদ সফা রাষ্ট্রসভা। এ উপলক্ষে মিলনমেলা ছিলেন তার বন্ধু, পরিজন, ভক্ত, গুণগ্রাহী ও পাঠক। রাজধানী বিশ্ব সাহিত্য কেন্দ্রে বর্ষার গানের আয়োজন করে সৃজনশীল গানের দল নিবেদন। 2 ঘন্টার আয়োজনে শিল্পীরা একের পর এক পরিবেশন করেন
জনপ্রিয় সব বর্ষার গান। এ ধরনের আয়োজন আগামীতেও বজায় থাকবে বলে প্রত্যাশা করেন শ্রোতারা। যাযাবর মিন্টু, চ্যানেল আই। এবারে কৃষি সংবাদ। নেত্রকোনায় লতিরাজ কচুর আবাদ বাড়ছে, ফলন ও বাজার মূল্য ভালো হয়, আগ্রহী হয়ে উঠছেন চাষিরা। প্রতি হেক্টরে খরচ বাদে কৃষকের লাভ থাকছে 15 লাখ থেকে 17 লাখ টাকা। নেত্রকোনা থেকে জাহিদ হাসানের পাঠানো তথ্য, ভিডিও চিত্রে রাজীব আহমেদ জানাচ্ছেন। কৃষি বিভাগের তথ্য মতে নেত্রকোনা সদর ও পূর্বধলা উপজেলায় এবার 142 হেক্টর জমিতে লতিরাজ কচুর আবাদ হয়েছে। পলাশহাটি, মহেশহাটি, ওয়াইলপাড়া, খালপাড়া, দক্ষিণ বিশিওয়ারা সহ 20 থেকে 25টি গ্রামের অনেক চাষি লাভবান হয়েছেন লতিরাজ কচু চাষ করে। এ পর্যন্ত প্রায় 80-90 হাজার টাকার মতো বিক্রি আসছে। আশা করি ইনশাল্লাহ আরো আসবে। কচিলতের গৃহস্থী, আমরা সবাই সুখ সুবিধার মতন আছি আর সবাই লাভের মধ্যে আছি। উৎপাদিত লতিরাজ কচু প্রতি কেজি বিক্রি হচ্ছে গড়ে 60 থেকে 70 টাকায়। বিভিন্ন জায়গা থেকে আপনার ব্যাপারীরা আসে, আমাদের এখান থেকে নিয়ে যায় মাল। গড় যদি এটাকে 3000 টাকা ধরি, তাও এক একরে প্রায় 9 লক্ষ টাকা এটা বিক্রি হয়। 1.5 লক্ষ টাকার মতো আমি বেচা কিনা করছি। এরপরে আরো বেচতে পারবো। এ ফসল একদিকে যেমন পুষ্টি চাহিদা পূরণ করছে, অন্যদিকে চাষিদের অর্থনৈতিক সচ্ছলতা ফিরছে বলে জানিয়েছে জেলা কৃষি বিভাগ। এখানকার কৃষক ভাইরা তারা এই ফসলটা আবাদ করে বিগত কয়েক বছর যাবত তারা লাভবান হচ্ছে, যার কারণে আশেপাশের কৃষক ভাইরা এটা নিয়ে উৎসাহিত হচ্ছে। লতিরাজ কচু আবাদ করে অর্থনৈতিক সচ্ছলতার পাশাপাশি জেলার পুষ্টি চাহিদাও পূরণ হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। দেশের পরিবেশ প্রতিবেশ রক্ষায় তরুণ প্রজন্মের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি বলেছেন পরিবেশবাদীরা। এ লক্ষ্যে গাজীপুরের পুবাইলে শিশুদের হাতে গাছের চারা বিতরণ করেছে ট্রিজম ফাউন্ডেশন। এমন উদ্যোগ পরিবেশ সচেতন প্রজন্ম গড়ে তুলতে সহায়ক বলে মনে করেন সংশ্লিষ্টরা। সৈয়দ মাদিহ অদিতের রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের অভিঘাতে ক্রমবর্ধমান উষ্ণতা, ঝড়, জলোচ্ছ্বাস সহ নানা প্রাকৃতিক দুর্যোগে হুমকিতে দেশের প্রাণ প্রকৃতি। ভবিষ্যতের নিরাপদ ও বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে বৃক্ষরোপণ সহ পরিবেশ বান্ধব জীবনাচারের বাধ্যবাধকতা তুলে ধরেছেন বিশেষজ্ঞরা। গাছ না থাকলে মরুভূমি হয়ে যায়, দুর্ভিক্ষ হয়। গাছ না থাকলে আমরা প্রকৃতি সুন্দর হয় না। এরই ধারাবাহিকতায় প্রতিনিয়ত ধ্বংস হতে থাকা প্রাণ প্রকৃতি রক্ষায় গাজীপুরের পুবেলের সাধু ফ্রান্সিস জেভিয়ার প্রাথমিক বিদ্যালয় ও ট্রিজম ফাউন্ডেশনের সবুজায়নের উদ্যোগ। পরিবেশ সচেতনতা সৃষ্টিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা উপহার দেওয়া হয় শিক্ষার্থীদের। গাছ আমাদের অক্সিজেন দেয় আর ফল ফুল দেয়। আমি এই গাছ নিয়ে পানি দিব, তার সাথে কথা বলবো এবং আমার সাথে সাথে তাকে বড় করব। বৃক্ষটা তাদের পাশে দেওয়া হয়েছে, তারা সত্যি অনেক খুশি। তাহলে তারা নিজে থেকে চিন্তা করেছে গাছটা কোথায় লাগাবে, তাহলে তারা এই গাছটার মধ্যে দিয়ে একটা ফল পাবে, তাহলে তারা সেই অপেক্ষায় আছে। শিক্ষার্থীরা যেহেতু গাছ নিজেরা বৃক্ষরোপণ করবে নিজেদের পরিবারে, নিজেদের বাড়িতে, তারা বর্তমানে সেটা ততটা উপলব্ধি করতে পারবে আসলে গাছ তাদের জন্য কি উপকার আসবে। প্রকৃতির সঙ্গে সখ্যতা গড়ে তুলতে এমন উদ্যোগ আয়োজকদের। গাছ যদি আমরা না রাখি, না রোপণ করি, কেটে ফেলি, তাহলে প্রতিনিয়ত আমরা অক্সিজেনের অভাব হবে, আর এই প্রকৃতি মরুভূমি হয়ে যাবে। প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার জন্য আমাদের অবশ্যই গাছ রোপণ করা দরকার। স্টুডেন্টরা যখন প্রাইমারি লেভেলে থাকে সেই সময় থেকে তারা গাছের সাথে এক ধরনের সখ্যতা তাদের ভিতরে যাতে তৈরি হয় এবং ভবিষ্যতে আমরা চাই কিছু সবুজ মন তৈরি করতে। কর্মসূচির স্পন্সর প্রতিষ্ঠান ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সৈয়দ মাদিহ অদিত, চ্যানেল আই, গাজীপুর। ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। সেনা কল্যাণ সংস্থা এসকেএস শপিং মলের বণিক সমিতির উদ্যোগে ঈদ উপলক্ষে রাফেল ড্র হয়েছে। এআর ট্রেডিং এর স্বত্বাধিকারী মোহাম্মদ আবু বকর সিদ্দিক পিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমানা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসইউদুল হক।
বিশেষ অতিথি ছিলেন SKS টাওয়ার প্রজেক্ট ডিরেক্টর কর্নেল মিজানুর রহমান। বক্তব্য রাখেন আমানা গ্রুপের পরিচালক মোহাম্মদ আলামিন, বণিক সমিতির আহ্বায়ক সানাউল্লাহ পাটোয়ারি, সদস্য সচিব খালেদুর রহমান তালুকদার চন্দন সহ অন্যরা। পরে রাফেল ড্রতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। আয়োজনের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন শিল্পীরা। সংবাদের সময় হলো আবারও বিরতির। আর বিরতির পর যখন ফিরছি তখন থাকছে পাবনা, চুয়াডাঙ্গা, সিরাজগঞ্জ, কক্সবাজার ও সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় 10 জন নিহত, আহতদের মধ্যে 6 জনের অবস্থা আশঙ্কাজনক। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। পাবনা, চুয়াডাঙ্গা, সিরাজগঞ্জ, কক্সবাজার ও সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় 10 জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত 19 জন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সাদিয়া ওমর জানাচ্ছেন। পাবনার আতাইকুলা থানার বনগ্রামে ট্রাকের সঙ্গে যাত্রীবাহী কোচের সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরও 10 জন। আহতদের মধ্যে 6 জনের অবস্থা আশঙ্কাজনক। সকালে আতাইকুলা থানার পাবনা ঢাকতা মহাসড়কের পূর্ব বনগ্রাম এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা নওদাপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন। কক্সবাজারের চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে 2 জন নিহত হয়েছেন। সেখানে আহত হয়েছেন আরও 8 জন। সিরাজগঞ্জের কাজীপুরে 2টি মোটরসাইকেলের সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও 1 জন। সাতক্ষীরায় দ্রুত গতির একটি পিকআপের চাকায় পিষ্ট হয়ে মাদুর ব্যবসায়ী এক বৃদ্ধ নিহত হয়েছেন। সকাল 7:30টার দিকে সদর উপজেলাধীন সাতক্ষীরা আশাশুনি সড়কের দোহাকুলার মোড়ে ওই দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা পিকআপটি আটক করে। সাদিয়া ওমর, চ্যানেল আই। থাইল্যান্ডের খ্যাতনামা মেডপার্ক হসপিটাল বাংলাদেশে অফিস উদ্বোধন করেছে। চট্টগ্রাম শহরে জিএসসি মোড়ে এরিয়াল লিজেন্ড ভবনের 2য় তলায় অফিস উদ্বোধন করেন থাইল্যান্ডের অনারারি কনসাল আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন মেডপার্ক হসপিটালের কার্ডিওলজিস্ট ও সহযোগী অধ্যাপক ডাক্তার সুয়াচাই, অর্থোপেডিক সার্জন ডাক্তার ওয়াইউইথ, ডিরেক্টর অফ মার্কেটিং টিপারিন, ম্যানেজার সাউথ এশিয়া অ্যান্ড বাংলাদেশ কাজী সারহান সাইফ সহ অন্যরা। এ সময় বক্তারা রোগীদের আন্তর্জাতিক মানের সেবা প্রদানের আশ্বাস দেন। তো ভারতে যেই রোগীগুলো যেত সেই রোগীগুলো এখন থাইল্যান্ডে যাচ্ছে। ভিসা পায়, ফ্লাইট ঠিক মতো যেতে পারে এবং চিকিৎসা করে নিরাপদে সুস্থ হয়ে ফিরে আসতে পারে। এটাই আমার কাম। আমরা মানুষের সুবিধার্থে এই রেফারেল অফিসটা চট্টগ্রামে খুলেছি, যাতে চট্টগ্রামের মানুষজন এখানে এসে আমাদের টিম থেকে তারা মেডপার্কে গেলে কি চিকিৎসা হবে, তার ট্রিটমেন্ট প্ল্যানটা কি হবে, কীরকম খরচ হতে পারে, সেই তথ্যগুলো এখান থেকে বিনা ফিতে এখান থেকে নিতে পারবে। এখান থেকে তাদের জন্য ভিসার সহায়তা করা হবে, তাদের ওখানে হোটেল বুকিং, তাদের টিকিটিং, তাদের এয়ারপোর্ট পিক আপ বা হোটেল থেকে পিক আপ, যা যা পেশেন্টের প্রয়োজন হবে মেডপার্ক হসপিটালে গিয়ে আমাদের এই অফিস থেকে সেই তথ্যগুলো দেওয়া হবে এবং সেই অ্যারেঞ্জমেন্টগুলো করে দেওয়া হবে। সংবাদের সময় হলো আবারও বিরতির। আর বিরতির পর খেলার খবরে থাকছে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে 4 ক্লাব। ফ্লুমিনেন্সের প্রতিপক্ষ আল হিলাল ও চেলসি খেলবে পালমেইরাসের বিপক্ষে। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। চ্যানেল আই সহ বিভিন্ন গণমাধ্যমে রংপুর সমন্বিত শিশু পুনর্বাসন বালিকা কেন্দ্রের শিশুদের ওপর নানা ধরনের নির্যাতনের খবর প্রকাশ হওয়ার পর আদালত প্রণোদিত হয়ে মামলা করেছেন। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মামলাটি তদন্ত করছে পিবিআই। কেন্দ্র থেকে নিখোঁজ হওয়ার 21 দিন পর এক শিশু উদ্ধার হলেও আরেকজন এখনও নিখোঁজ রয়েছে। এহসানুল হক সুমনের ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন মেরিনা লাভলি। 29 জুন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাশেদ হোসেন জনস্বার্থে ও ন্যায় বিচারের লক্ষ্যে শিশু পুনর্বাসন কেন্দ্র থেকে 4 কিশোরী পালানোর কারণ ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রকৃত ঘটনা উদ্ঘাটনে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। আগামী 27 জুলাই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ নির্ধারণ হয়েছে।
পিবিএও খুবই আন্তরিকতার সাথে এটা তদন্ত গ্রহণ করেছেন। উনি যিনি অফিসার এসেছেন তিনি বলেছেন, আমাদের নিশ্চিত করেছেন যে আদালতের নির্দেশনা অনুযায়ী পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করবেন এবং সত্য বের করবেন এবং যত বড় লোকই হোক না কেন তাকে আইনের আওতায় ওনারা আনবেন, এটা উনি আমাকে ইনশিওর করেছেন। এদিকে নিখোঁজের 21 দিন পর বৃহস্পতিবার আদালত চত্বরে এসে আইনজীবীর শরণাপন্ন হয়েছেন রংপুর সমন্বিত শিশু পুনর্বাসন বালিকা কেন্দ্রের নিবাসী ঋতুমণি। আমাকে রুমে গেট লাগিয়ে দিয়ে আমার সাথে মানে খারাপ কাজ করবে, সেই কারণে আমি ওইসব না করিয়ে আমি পালিয়ে আসছি। এবং আরও ওখানে আরও অনেক মেয়ে আছে, যে কারণে যে মেয়েদেরকে অনেক অত্যাচার করা হয়। 4 জন ভিকটিম সেখান থেকে পলাতক হয়েছে এবং অলরেডি 3 জন মানে উদ্ধার হয়েছে। তার মধ্যে একজন আমরা এখানে আছে বর্তমানে, ঋতুমণি। তাকে আমরা নিয়ে যাওয়ার পর আমরা জিজ্ঞাসাবাদ করব কি আসলে কি ঘটনাটা কি ঘটছে। গত 12 জুন রংপুর নগরীর দেওডোবা এলাকার রংপুর সমন্বিত শিশু পুনর্বাসন বালিকা কেন্দ্র থেকে 4 শিশু নিখোঁজ হন। এখন পর্যন্ত পরিবারের সদস্য ও মানবাধিকার কর্মীরা স্মৃতি, কৃতি, ঋতুকে উদ্ধার করলেও নিখোঁজ রয়েছেন আশা। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। রাষ্ট্র সংস্কারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রস্তাবিত 31 দফা সম্বলিত লিফলেট বিতরণ করেছে বিএনপি। ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক SM জাহাঙ্গীরের নেতৃত্বে উত্তরায় লিফলেট বিতরণ করা হয়। আজমপুর আমির কমপ্লেক্সের সামনে নেতাকর্মীরা লিফলেট বিতরণে অংশ নেন। এ সময় SM জাহাঙ্গীর বলেন, বিএনপি জনগণের পাশে আছে, জনগণকে নিয়ে বিএনপি দেশের জন্য কাজ করে যাবে। এরই সাথে সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সংসদের নিম্নকক্ষে প্রচলিত নিয়ম আর উচ্চকক্ষে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনে বিশেষজ্ঞদের সুপারিশ। সরকারের সুচিন্তিত সিদ্ধান্ত প্রয়োজন মন্তব্য। গণঅভ্যুত্থানের খুনিদের বিচার ও সংস্কারের পর নির্বাচন, দাবি জামায়াতের। প্রশাসনিক কু করতে দেয়া হবে না, হুঁশিয়ারি। এবং কুমিল্লায় ধর্ষণ, নির্যাতন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়ানোর মূল হোতা গ্রেপ্তার। ভুক্তভোগী নারীকে আগে থেকেই উত্ত্যক্ত করার তথ্য। প্রিয় দর্শক, চ্যানেল আই সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।